আমাদের দেশে হবে সেই ছেলে কবে, কথায় না বড় হয়ে কাজে বড় হবে। দেশে সমসাময়িক যে সমস্যা, গ্যাসের প্রবলেম, কয়েকদিন আগে, কয়েক মাস আগে বিদ্যুতের প্রবলেম ছিল। তো আমি চিন্তা করলাম আমি সেই ভালো ছেলেটা হই, কাজের ছেলেটা হই। তোমাদেরকে আজকে শিখাবো কিভাবে রাসায়নিক শক্তি ব্যবহার করে বিদ্যুৎ উৎপাদন করে, হ্যাঁ, আবার কিভাবে রাসায়নিক বিক্রিয়া থেকে তোমার রাসায়নিক শক্তিতে কনভার্ট করা যায়। তো আমরা এইসব টপিক কোথায় শিখতে পাবো? এইসব টপিক শিখতে পাবো এই ক্লাসে। এই ক্লাসে আমরা আলোচনা করছি নবম দশম শ্রেণীর অষ্টম অধ্যায় রসায়ন ও শক্তি নিয়ে। ঠিক আছে? তো রসায়ন ও শক্তির যেটা সেকেন্ড পার্ট, সেই পার্টে এই টপিকগুলো নিয়ে আজকের আলোচনার বিষয় থাকবে। তো চলো শুরু করা যাক। প্রথমত আমি যেটা নিয়ে আলোচনা করব আজকে সেটা হলো তড়িৎ রাসায়নিক কোষ। দেখতে পাচ্ছ তড়িৎ রাসায়নিক কোষ? এটা আসলে কি? যেই যন্ত্রের মাধ্যমে রাসায়নিক বিক্রিয়া ঘটিয়ে রাসায়নিক শক্তিকে বিদ্যুৎ শক্তিতে রূপান্তর করা হয়, আবার বিদ্যুৎ শক্তি থেকে রাসায়নিক শক্তি পাওয়া যায় বা বিদ্যুৎ শক্তি দিয়ে রাসায়নিক বিক্রিয়া ঘটানো হয়, সেই কোষকে বলা হয় তড়িৎ রাসায়নিক কোষ। এখন এই তড়িৎ রাসায়নিক কোষে থাকে হচ্ছে কি? তড়িৎ দ্বার। কি থাকে তড়িৎ রাসায়নিক কোষে? তড়িৎ দ্বার থাকে। তড়িৎ দ্বার হচ্ছে দুই প্রকার। দেখো, তড়িৎ দ্বার হচ্ছে দুই প্রকার। তড়িৎদ্বার এটা দুইটা। একটা হলো কি? একটা হলো অ্যানোড, আর একটা হলো কি? ক্যাথোড। এখন অ্যানোড কি আর ক্যাথোড কি, তাই না? অ্যানোড তড়িৎদ্বার, ক্যাথোড তড়িৎদ্বার। তাহলে এই তড়িৎদ্বারের কাজ কি? এই তড়িৎদ্বারের কাজ কি? দেখো, ক্যাথোড যেটা, ঠিক আছে, ক্যাথোড। ক্যাথোড নাম শুনে এখানে আছে ক্যা শুনলেই আমাদের মনে পড়ে যায় ক্যাটরিনার নাম, তাই না? কিন্তু আমাদের মনে এখানে ক্যাটরিনার নাম পড়া যাবে না। আমাদের এখানে মনে পড়তে হবে ক্যাথোড। ক্যাথোডের সাথে সম্পর্কিত হচ্ছে ক্যাটায়ন। কি? যেই তড়িৎদ্বার ক্যাটায়নকে আকৃষ্ট করে, আর অ্যানোড কি? যেই তড়িৎদ্বার অ্যানায়নকে আকৃষ্ট করে। অ্যানায়ন আকৃষ্ট করে। তাহলে স্যার আমরা কি বুঝতে পারলাম যে অ্যানোড কি আর ক্যাথোড কি? দুঃখিত, একটা সাউন্ড হচ্ছে। কার যেন কি সমস্যা হয়েছে, বুঝছো? এমন আওয়াজ করতেছে, এখনো মেবি হচ্ছে। তোমরা আমাকে একটু দাঁড়াও, তোমরা আমাকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখো, ঠিক আছে? সাউন্ডটা আশা করতেছি খুব একটা ডিস্টার্ব করবে না, করলেও আমি চেষ্টা করব যাতে এড়িয়ে চলা যায়। যাই হোক, এখন আমি আলোচনা করছিলাম যেই তড়িৎদ্বারে অ্যানায়নকে আকৃষ্ট করে। অ্যানায়ন কারা জানো? অ্যানায়ন হচ্ছে ঋণাত্মক আয়ন। কি? অ্যানায়ন হচ্ছে কি? ঋণাত্মক আয়ন। আর ক্যাটায়ন হচ্ছে কি বলতো? পজিটিভ যে আয়নগুলা থাকে, অর্থাৎ ক্যালসিয়াম 2+, হ্যাঁ, তারপরে হচ্ছে সোডিয়াম প্লাস আয়ন, এটা হচ্ছে ক্যাটায়ন। আর অ্যানায়ন হচ্ছে তোমার যেগুলো নেগেটিভ, অর্থাৎ ক্লোরাইড আয়ন, তারপর হাইড্রোক্সিল আয়ন অর্থাৎ OH-, এগুলো হচ্ছে কি? অ্যানায়ন। এখন কথা হলো, আমার অ্যানোড তড়িৎদ্বার আর ক্যাথোড তড়িৎদ্বার নিয়ে আমি আলোচনা করছিলাম। তো অ্যানোড তড়িৎদ্বারে কি হয় জানো? আর ক্যাথোড তড়িৎদ্বারে কি হয়? আমরা কিন্তু দুই ধরনের বিক্রিয়া জানি, তাই না? জারণ বিক্রিয়া, বিজারণ বিক্রিয়া, অথবা দুইটা টার্মের সাথে পরিচিত, জারণ অথবা বিজারণ। আমি একটু বলে দিচ্ছি ছোট করে। দেখো, জারণ হচ্ছে কি? জারণ হচ্ছে যেই প্রক্রিয়াটায়, জারণ হচ্ছে ইলেকট্রন ত্যাগ করে ধনাত্মক আয়নে পরিণত হওয়ার প্রক্রিয়াটা হচ্ছে জারণ। আর বিজারণ কি? বিজারণ হচ্ছে ইলেকট্রন গ্রহণ করে ঋণাত্মক আয়নে পরিণত হওয়ার প্রক্রিয়াটাকে বলা হয় কি? বিজারণ। ঠিক আছে? তাহলে এখন এখন হচ্ছে আমি তোমাদেরকে বলবো যে আমাদের এই যে ক্যাথোড আর অ্যানোড, হ্যাঁ, এই ক্যাথোডে কি হয় আর অ্যানোডে কি হয়। তাহলে ক্যাথোডে হচ্ছে কি হয় জানো? ক্যাথোডে বিজারণ বিক্রিয়া সম্পন্ন হয়। ক্যাথোডে কি হয়?
ক্যাথোডে ক্যাথোডে বিজারণ হয়, ঠিক আছে। আর অ্যানোডে কি হয়? অ্যানোডে জারণ হয়। তাহলে এখন বুঝাবো বিজারণ কি আর জারণ কি। বিজারণ হলো, প্রথমে জারণ বলি, হ্যাঁ দেখো, জারণ, ছাড়ন, বারণ, হ্যাঁ। তাহলে জারণ যদি ছাড়ন বারণ হয়, তাহলে জারণ কি হচ্ছে দেখো, ক্যালসিয়াম যদি কি করে, ক্যালসিয়াম যদি দুটো ইলেকট্রন ছেড়ে দেয়, তাহলে ও কি হয়ে যায় আমি জানি হচ্ছে ক্যালসিয়াম 2+। তাহলে এইটা হলো জারণ প্রক্রিয়া, বুঝছো। আর বিজারণ হলো যদি ইলেকট্রন গ্রহণ করে, দেখো বিজারণ কি, বিজারণ, তাহলে এটা কি করবে, ধরো ক্লোরিন, ক্লোরিন কি করে একটা ইলেকট্রন গ্রহণ করে, কি হয়, ক্লোরাইড আয়ন হয়, ক্লোরাইড আয়ন হয়। তাহলে আমি এটা এখন মুছে ফেলতে পারি। যাই হোক, ডাস্টারটা খুঁজে পাচ্ছি না। আচ্ছা ঠিক আছে, তাহলে আমরা জারণ আর বিজারণ সম্পর্কে একটু জানলাম, তাই না, জারণ আর বিজারণ সম্পর্কে একটু জানলাম। তাহলে ক্যাথোডে বিজারণ হয় আর অ্যানোডে কি হয়, অ্যানোডে জারণ হয়। মানে ক্যাথোডে বিজারণ বিক্রিয়া সম্পন্ন হয় আর অ্যানোডে জারণ বিক্রিয়া সম্পন্ন হয়। এখন আমরা জানি যে জারণ বিক্রিয়াতে কি হয়, জারণ বিক্রিয়াতে বিজারণের ঘটনা ঘটে, তাই না, আর বিজারণ বিক্রিয়াতে জারণের ঘটনা ঘটে। এত কমপ্লেক্সিটি যাওয়া তো দরকার নাই, আপাতত জেনে রাখো যে ক্যাথোডে বিজারণ হয়, অ্যানোডে জারণ হয়। তাহলে আমি তড়িৎদ্বারটা আশা করি তোমরা বুঝতে পারলা, তাই না। তাহলে আমি তড়িৎদ্বারের পরবর্তীতে আমি আলোচনায় চলে যাব হচ্ছে কিসে জানো, তড়িৎদ্বারের পরবর্তীতে আমাদের যে টপিকটা আছে সেটা হচ্ছে তড়িৎ বিশ্লেষ্য কোষ, তড়িৎ বিশ্লেষণ এবং তড়িৎ বিশ্লেষণ কৌশল। তাহলে আমি সেখানে যাই, চলো। তড়িৎ বিশ্লেষ্য কি ঘটনা বলো তো, এটা একটা ঘটনা, বুঝছো, তড়িৎ বিশ্লেষণ একটা ঘটনা। এই ঘটনাটাতে কি হয়, এই ঘটনাটাতে কি হয়, এখন তড়িৎ বিশ্লেষণ গলিত, গলিত বা বিগলিত, গলিত বা বিগলিত কোনো তড়িৎ বিশ্লেষ্যের মধ্যে, গলিত বা বিগলিত কোনো তড়িৎ বিশ্লেষ্যের মধ্যে যদি বিভিন্ন রকম বিক্রিয়া ঘটে থাকে এবং এই বিক্রিয়া ঘটার পরে যদি সেখান থেকে আমরা কোনো শক্তি উৎপন্ন করতে পারি বা আমাদের কোনো কাজ সম্পাদন করতে পারি, তখন আমরা সেই ঘটনাটাকে বলবো তড়িৎ বিশ্লেষণ। তখন আমরা সেই ঘটনাটাকে কি বলবো, তড়িৎ বিশ্লেষণ। এখন দেখো, তড়িৎ বিশ্লেষণ আমরা যদি করতে যাই, প্রথমত দেখো তড়িৎ বিশ্লেষণ, আমার এখানে একটা পাত্র লাগবে যেখানে আমার কি করতে হবে, গলিত বা বিগলিত তড়িৎ বিশ্লেষ্য রাখতে হবে। তাহলে একটা, ধরো এই যে একটা বিকার, একটা পাত্র রাখলাম আর কি, ঠিক আছে। এখন এটা হচ্ছে কিসের পাত্র রাখলাম, ধরো এটা আমরা নিলাম হচ্ছে কাঁচ বা চীনামাটি। তা আমি ধরো কাচের পাত্রটাই নিলাম। এখন এই কাচের পাত্রের মধ্যে আমি কি করব, এই কাচের পাত্রের মধ্যে আমি গলিত সোডিয়াম ক্লোরাইড নিব, কি নিব, গলিত সোডিয়াম ক্লোরাইড নিব। তাহলে আমি গলিত সোডিয়াম ক্লোরাইড যদি নিই, দেখো গলিত সোডিয়াম ক্লোরাইড মানে হচ্ছে সোডিয়াম ক্লোরাইডটা আয়নে বিভক্ত হয়ে গেছে, বুঝছো। সেটা কি দেখো, প্রথমত হবে হচ্ছে সোডিয়াম প্লাস, আর হবে হচ্ছে ক্লোরাইড আয়ন। তার মানে সোডিয়াম আয়ন হবে আর ক্লোরাইড আয়ন হবে। তাহলে আমি এটার মধ্যে কি নিলাম, গলিত, গলিত সোডিয়াম ক্লোরাইড নিলাম। এখন গলিত সোডিয়াম ক্লোরাইড নিয়ে এখানে আমি অ্যানোড আর ক্যাথোড হিসেবে দুইটা তড়িৎদ্বার রাখবো। তোমাদের এতক্ষণ যেটা শিখালাম, অ্যানোড আর ক্যাথোড হিসেবে দুইটা তড়িৎদ্বার রাখবো। তাহলে দেখো আমি এখানে যদি অ্যানোড রাখি, ধরো অ্যানোড, আর এই হচ্ছে ক্যাথোড, ঠিক আছে। আমি একটু নামকরণ করে দিই, অ্যানোড, ক্যাথোড। তাহলে আমি একটু আগে কি বললাম, ক্যাথোড হচ্ছে কি করে, ক্যাটায়নকে আকৃষ্ট করে। ক্যাটায়নকে আকৃষ্ট করবে কে,
ক্যাটায়নকে আকৃষ্ট করবে, ক্যাটায়ন যেহেতু পজিটিভ, তাহলে পজিটিভকে আকৃষ্ট করবে তার বিপরীত লিঙ্গ মানে নেগেটিভ। বুঝছো? তাহলে ক্যাথোড হচ্ছে কি বলতো? ক্যাথোড হচ্ছে নেগেটিভ, অ্যানোড হচ্ছে পজিটিভ। ঠিক আছে? এখন আমার এই গলিত সোডিয়াম ক্লোরাইডের মধ্যে আমার কি কি আছে বলতো? গলিত সোডিয়াম ক্লোরাইডের মধ্যে আছে সোডিয়াম আয়ন আর হচ্ছে ক্লোরাইড আয়ন। তাহলে এই যে সোডিয়াম আয়ন আর ক্লোরাইড আয়ন আছে, তাহলে এই সোডিয়াম আয়নটা কোথায় যাবে বলতো? এই সোডিয়াম আয়নটা যাবে হচ্ছে, দেখো সোডিয়াম আয়নটা এই ক্যাথোডের দিকে যাবে, কারণ ক্যাথোড ক্যাটায়নকে আকৃষ্ট করে, সোডিয়াম একটা ক্যাটায়ন, ক্যাটায়নকে আকৃষ্ট করছে। আর এই ক্লোরাইড আয়নটা যাবে হচ্ছে কোথায় বলতো? ক্লোরাইড আয়নটা যাবে হচ্ছে অ্যানোডের দিকে, কারণ অ্যানোড পজিটিভ। অ্যানোড কি? পজিটিভ। ক্লোরাইড আয়ন হচ্ছে নেগেটিভ। তাহলে নেগেটিভ আয়ন কোন দিকে যাবে? কে আকৃষ্ট করবে? নেগেটিভকে আকৃষ্ট করবে পজিটিভ তড়িৎদ্বার। তাহলে এখন এইখানে কি ঘটনা ঘটতেছে আমরা সেটা কেমনে বুঝবো জানো? এখানে কি ঘটনা ঘটতেছে? এখানে এখন ঘটনাটা ঘটবে হচ্ছে, দেখো এখন আমি এখানে আসলে এই গলিত সোডিয়াম ক্লোরাইড দিলাম, এতে কি ঘটনাটা ঘটতেছে সেটা আমার জানতে হইলে ডেফিনেটলি আমার এখানে একটা কানেকশন দেওয়া লাগবে। এখানে একটা কি কি দেওয়া লাগবে? কানেকশন দেওয়া লাগবে। তাহলে এই কানেকশনটা ধরো আমি দিব হচ্ছে, এই কানেকশনটা দিব আমি ব্যাটারি দিয়ে। কানেকশনটা দিব আমি কি দিয়ে? ব্যাটারি দিয়ে। দেখো তাহলে এই যে ব্যাটারির এটা হলো পজিটিভ আর এটা হলো নেগেটিভ প্রান্ত। ঠিক আছে? এটা হলো পজিটিভ আর এটা হলো নেগেটিভ প্রান্ত। তাইলে এখন কি ঘটনাটা ঘটতেছে দেখো, আমি বলছি কি বলতো? ক্যাথোডে কি হয়? ক্যাথোডে বিজারণ বিক্রিয়া হয়, অ্যানোডে জারণ বিক্রিয়া হয়। এই কথাটা আমি বলেছিলাম। তাহলে আমার ক্যাথোডে এখন বিজারণ বিক্রিয়া হবে। দেখো ক্যাথোডে ক্যাথোডে বিজারণ বিক্রিয়া হবে। ক্যাথোডে বিজারণ বিক্রিয়া। তাহলে ক্যাথোডে কি ঘটনা ঘটতেছে? ক্যাথোডে আমার ছিল হচ্ছে সোডিয়াম, সোডিয়াম আয়ন, তাই না? দেখো ক্যাথোডে আমার ছিল সোডিয়াম। তাহলে এই সোডিয়ামটা বিজারণ বিক্রিয়া মানে কি? সেই ইলেকট্রন ত্যাগ করবে। তাহলে সোডিয়াম কি করতেছে? ধরো একটা ইলেকট্রন ত্যাগ করে সে হয়ে যাচ্ছে সোডিয়াম আয়ন। এবং অ্যানোডে যখন জারণ বিক্রিয়া ঘটবে, অ্যানোডে কোন ধরনের বিক্রিয়া ঘটে? অ্যানোডে জারণ বিক্রিয়া ঘটে, জারণ বিক্রিয়া। তাহলে অ্যানোডে যে জারণ বিক্রিয়াটা ঘটবে সেটা দেখো, ক্লোরিন যেটা আছে একটা ইলেকট্রন গ্রহণ করবে, হয়ে যাবে হচ্ছে ক্লোরাইড আয়ন। হয়ে যাবে কি? ক্লোরাইড আয়ন। আচ্ছা, তাহলে এই ছিল আমাদের তড়িৎ বিশ্লেষণ কৌশল। এটা ছিল আমাদের কি? তড়িৎ বিশ্লেষণ কৌশল। এখন একটা জিনিস খেয়াল করো, আমার আহ, আমার আসলে এইখান থেকে বিদ্যুৎ তো উৎপন্ন হবে, বিদ্যুৎ উৎপন্ন হবে, কিন্তু কিভাবে হবে? দেখো আমার এইখানে এটার মধ্যে কি ছিল বলতো? এটার মধ্যে আমার সোডিয়াম আয়ন ছিল আর ক্লোরাইড আয়ন ছিল। দেখো আমি একটা জায়গায় ভুল করছি, সেটা হচ্ছে আমি বলছি যে বিজারণ মানে হচ্ছে কি করা? বিজারণ মানে হচ্ছে বিজারণ বিক্রিয়ায় কি ঘটনা ঘটে? বিজারণ বিক্রিয়ায় বিজারণ বিক্রিয়ায় কি ঘটনা ঘটে? বিজারণ বিক্রিয়ায় ইলেকট্রন অ্যাকসেপ্ট করে। তাহলে দেখো আমার এখানে ছিল সোডিয়াম প্লাস, তাই না? ধরো সোডিয়াম প্লাস ছিল, Na প্লাস অর্থাৎ সোডিয়াম আয়ন। তাহলে এই সোডিয়াম আয়নটা কি করবে? সোডিয়াম আয়নটা ইলেকট্রন অ্যাকসেপ্ট করবে। ইলেকট্রন অ্যাকসেপ্ট করে সে হয়ে যাবে হচ্ছে সোডিয়াম ধাতুতে। কি হয়ে যাবে? সোডিয়াম ধাতুতে। আর অ্যানোডে যে জারণ বিক্রিয়াটা ঘটবে, জারণ বিক্রিয়াটা ঘটবে হচ্ছে কি? দেখো যে এই যে ক্লোরাইড আয়নটা, ক্লোরাইড আয়নটা সে একটা ইলেকট্রন, দেখো সে ক্লোরাইড আয়ন কিভাবে হয়েছে দেখো তো। ক্লোরাইড আয়ন কিভাবে হয়েছিল? ক্লোরিন একটা ইলেকট্রন ছেড়ে দিয়ে সে হয়ে গেছিল হচ্ছে ক্লোরাইড আয়ন। তাহলে এই ইলেকট্রনটা যদি ক্লোরিন আবার অ্যাকসেপ্ট করে নেয়, তাহলে কিন্তু সে আবার ক্লোরিনে পরিণত হবে, তাই না? ক্লোরিনে পরিণত হবে। তাহলে এই যে ক্লোরিনটা একটা ইলেকট্রন অ্যাকসেপ্ট করে সে ক্লোরাইড আয়ন হয়েছিল, সে আবার সেটা কি করলো? সেটা সে ত্যাগ করে দিল। তাহলে ত্যাগ করে দিলে কি হবে? ত্যাগ করে দিলে হবে হচ্ছে ক্লোরিন হয়ে যাবে। এখন আমার কথা হলো, আমি যদি এই এক নাম্বার ধরো, এটা হচ্ছে এক নাম্বার, এটা হচ্ছে 2 নাম্বার। তাহলে 1 নাম্বারকে যদি আমি 2 দিয়ে গুণ করি, 1 নাম্বারকে 2 দিয়ে গুণ করি, 2 নাম্বারকে 2 দিয়ে গুণ করি, তাহলে আমি কি পাচ্ছি দেখো? এখানে পাবো 2 সোডিয়াম আয়ন প্লাস 2 ইলেকট্রন, এখানে পাবো হচ্ছে 2টা সোডিয়াম ধাতু।
এখানে যদি 2 দিয়ে গুণ করি তাহলে 2Cl মাইনাস মাইনাস 2 ইলেকট্রন, তাহলে এটা হয়ে যাবে আমার ক্লোরিন গ্যাস। এটা হয়ে যাবে কি আমার ক্লোরিন গ্যাস। তাহলে আমি এই যে ক্লোরিন গ্যাস আমি যে পেয়েছি, হ্যাঁ, এই ক্লোরিন গ্যাস আমি এই যে পেলাম, এটা দিয়েই আমি বুঝতে পারবো যে এখানে আমার এই ব্যাটারি দিয়ে বিদ্যুতের কানেকশনটা দেওয়ার ফলে আমার এই সোডিয়াম যে ধাতুটা আছে, এই সোডিয়াম ধাতুটা গিয়ে ক্যাথোডে জমা হয়েছে, সোডিয়াম ধাতুটা গিয়ে ক্যাথোডে জমা হয়েছে, আর ক্লোরিন গ্যাসটা হচ্ছে এখানে উৎপন্ন হয়েছে। ঠিক আছে? আচ্ছা, এখন পরবর্তীতে আমি কি নিয়ে আলোচনা করব? পরবর্তীতে আলোচনা করব হচ্ছে বিভিন্ন রকম এই তড়িৎ বিশ্লেষণ কৌশলের মধ্যে বিভিন্ন কাজ করা হয়। যেমন তোমরা সাধারণত দেখো না আমাদের বাসা বাড়িতে যেই হাঁড়ি পাতিলগুলো থাকে ওটার মধ্যে কি করা হয়, আমরা ওই যে বলি না যে অ্যালুমিনিয়ামের পাত্র কিনতে হবে। অ্যালুমিনিয়ামের পাত্র কিনলে কি হয়, অ্যালুমিনিয়ামের পাত্রতে কি হয় না, মরিচা পড়ে না, অ্যালুমিনিয়ামের পাত্রে মরিচা পড়ে না। লোহার সাধারণত যেইগুলো আছে লোহাতে মরিচা পড়ে যায়, জং ধরে যায় আর কি। তো এটা তো আমাদের কারো জন্যই সুখকর না, তাই না? তো এইসব কাজকর্মে এই তড়িৎ বিশ্লেষণ কৌশলগুলো অ্যাপ্লাই করা হয়। তো তড়িৎ বিশ্লেষণ কৌশলগুলো এইসব জায়গায় অ্যাপ্লাই করে মূলত আমাদের এই বাসার যে হাঁড়ি পাতিলগুলো, তারপরে আমাদের বিভিন্ন অলংকারগুলো, এগুলো সৌন্দর্য বর্ধন এবং রক্ষণাবেক্ষণে কাজ করা হয়। তাহলে আমরা সেগুলো নিয়ে এখন আলোচনা করব। এখানে কিন্তু একটা দেখো আমি ভুল কথা বলছি, সেটা হচ্ছে এখানে ক্লোরিনটা আসলে দেখো সে কি করছিল, ক্লোরিন যখন ইলেকট্রন একটা অ্যাকসেপ্ট করছিল, ক্লোরিন যখন ইলেকট্রন একটা অ্যাকসেপ্ট করছিল তখন সে হয়ে গেছিল ক্লোরাইড আয়ন। তাহলে সে যদি সেই ইলেকট্রনটা ত্যাগ করে দেয় তাহলে সে তো ক্লোরিন হয়ে যাবে। আমি মুখে ঠিক কথা বলছি, বাট এখানে একটা মাইনাস দিয়ে দিছি আর কি। তো এটা একটু তোমরা কারেকশন করে নিও। যাই হোক, তাহলে আমি এটা মুছে ফেলি এবং পরবর্তী টপিকের দিকে আগাই। পরবর্তী টপিকে আগানোর আগে দেখো আমি আগে এটা মুছি। পরবর্তী টপিকে আগানোর আগে আমার একটা বিষয় খেয়াল রাখতে হবে, বুঝছো? সেটা হচ্ছে দেখো আমি কিন্তু এখানে এই যে বিভিন্ন রকম আয়ন, তারপরে ধাতু, হ্যান ত্যান নিয়ে আলোচনা করছি, তাই না? তাহলে আয়ন এবং ধাতুটা তো নিয়ে যে আলোচনা করলাম, এই ধাতুগুলোর সক্রিয়তা আমার জানা থাকা লাগবে, অর্থাৎ কোন ধাতু বেশি সক্রিয়, কোন ধাতু কম সক্রিয়, হ্যাঁ। তারপর আমাদের জানা থাকা লাগবে হচ্ছে কি, তারপর আমাদের জানা থাকা লাগবে কোন আয়নটা আগে তোমার ইয়ে ছেড়ে, মানে শক্তি, কোন আয়নের শক্তি বেশি, কোন আয়নের শক্তি কম, হ্যাঁ, বা ইলেকট্রন ছাড়ার ক্ষমতা কার বেশি কার কম, এগুলো আমাদের জানা থাকা লাগবে। তো এগুলো জানতে গেলে আমাদের প্রথমে ধাতুর কথা যদি চিন্তা করি, ধাতুর কথা চিন্তা যদি করি তাহলে ধাতু এবং ধাতুর সক্রিয়তা দেখো, ধাতু এবং এখানে যদি ধাতুর ধাতুর সক্রিয়তা, ধাতু এবং ধাতুর সক্রিয়তা, তার আগে আমি তোমাদেরকে একটা ছন্দের মতো বলি। দেখো কে না কে ম্যাকগাইভার এলো, এলো যেন ফিরে সোনা পাবে হায়, কুলাঙ্গার লাবলু আজি পেটাবে আমায়। দেখো এখানে প্রথমত দেখো এই যে এটা ধরো পটাশিয়াম, না তাহলে সোডিয়াম, হ্যাঁ, এটা ক্যালসিয়াম, কে না কে, তারপরে কি ম্যাকগাইভার ম্যাগনেসিয়াম, অ্যালুমিনিয়াম যেন জিঙ্ক, ফিরে আয়রন এফি, সোনা হচ্ছে কি, সোনা হচ্ছে এইউ, তাই না? সোনা হচ্ছে কি এ ইউ, আচ্ছা, নাকি সোনা, ও সোনা দিয়ে, আচ্ছা সোনা দিয়ে বোঝাচ্ছে হচ্ছে এস এন, হ্যাঁ, এই এজন্য হচ্ছে ছন্দটা এস এন। পাবে এটা হচ্ছে পিবি লেড, হাই হচ্ছে মার্কারি এইচ জি, কুলাঙ্গার হচ্ছে কপার সি ইউ, লাভলু লাভলু হইল আহ, লাভলুতে কিছু নাই, কুলাঙ্গার লাভলু হাজি পেটাবে আমায়। আচ্ছা পেটাবে দিয়ে হচ্ছে প্লাটিনাম, আর এই যে আমায় দিয়ে অরাম,
এজি আজি হচ্ছে এজি সিলভার, হ্যাঁ। তো এরকম এই ছন্দ দিয়ে আমাদের এটা মনে রাখা যায়। তাহলে আমি যদি এক এক করে লিখে ফেলি, দেখো এক এক করে যদি লিখে ফেলি, তাহলে দেখো ধাতুগুলো হচ্ছে লিথিয়াম, তারপরে হচ্ছে কে লিথিয়াম, এরপর পটাশিয়াম, তারপর সোডিয়াম, তারপর ক্যালসিয়াম, তারপরে হচ্ছে তোমার সোডিয়াম, ম্যাগনেসিয়াম, অ্যালুমিনিয়াম, জিঙ্ক, সোডিয়াম, ম্যাগনেসিয়াম, অ্যালুমিনিয়াম, জিঙ্ক, এবং এর পরে রয়েছে আমাদের হচ্ছে আয়রন, টিন, পিবি, হ্যাঁ, আয়রন, টিন, পিবি। তারপরে আমাদের আছে হচ্ছে হাইড্রোজেন, কপার, হ্যাঁ, মার্কারি, হাইড্রোজেন, কপার, মার্কারি। দেন আছে হচ্ছে আমাদের সিলভার, প্লাটিনাম, সিলভার, প্লাটিনাম, অরাম। সবগুলো দেখা যাচ্ছে? সবগুলো দেখা যাচ্ছে না। তাহলে সিলভার, প্লাটিনাম, অরামটা যদি একটু উপরে লিখি তাহলে আবার দেখা যাচ্ছে। আশা করছি এখন দেখা যায়। আচ্ছা, তাহলে অরাম। এখন দেখো আমি এই যে যে ধাতুগুলো লিখলাম, এই ধাতুগুলোর সক্রিয়তা কিভাবে হবে? ধাতুগুলোর সক্রিয়তা কি হবে জানো? এই যে উপর থেকে নিচে, উপর থেকে নিচে কমবে। অর্থাৎ উপরে বেশি, উপরে বেশি, আর এই বেশি থেকে আস্তে 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 করে, আস্তে 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 করে কি হবে? কমতে থাকবে সক্রিয়তা, কম। তাহলে এই ধাতুর সক্রিয়তা সিরিজের এই যে লিথিয়াম, লিথিয়ামের হচ্ছে সবচেয়ে বেশি সক্রিয়, তারপর হচ্ছে পটাশিয়াম বেশি সক্রিয়, তারপর সোডিয়াম, তারপর ক্যালসিয়াম। এখন সক্রিয় যারা হয় ওরা আবার কি করে না, ওরা দেখো সক্রিয়তার সাথে তোমাদের কি জানতে হবে, সক্রিয় ধাতু যে সক্রিয় তাতে আমার লাভ কি, তাই না? ওরা সক্রিয় বেশি হলে আমার লাভ কি? যদি কোনো ধাতু বেশি সক্রিয় হয় তাহলে ওইটা আগে আয়ন ডিসচার্জ করে না, ঠিক আছে? আর যদি কোনো ধাতু কম সক্রিয় হয় তাহলে সেটা আয়ন ডিসচার্জ করে এবং রিয়াকশনে ভূমিকা রাখে। তাহলে আমি বুঝতে পারছি। এখন দেখো, এখন এই ধাতুগুলোর যদি আয়ন হয়, এই ধাতুগুলোর যদি আয়ন হয়, দেখো তাহলে আমি যদি লিখি যে এই ধাতুগুলোর আয়ন, ঠিক আছে? তাহলে এই যে এখানে যদি আমি লিখি আয়ন, তাহলে লিথিয়াম হচ্ছে পজিটিভ, লিথিয়াম প্লাস, পটাশিয়াম প্লাস, সোডিয়াম আয়ন, তারপর ক্যালসিয়াম হচ্ছে 2 প্লাস, হ্যাঁ। সোডিয়াম আমি দুইবার লিখছি, লিথিয়াম, পটাশিয়াম, ক্যালসিয়াম, সোডিয়াম, সোডিয়ামের পর ম্যাগনেসিয়াম, অ্যালুমিনিয়াম। তাহলে আমার এটা লেখার দরকার নাই। তাহলে ম্যাগনেসিয়াম হচ্ছে আমার 2 প্লাস, অ্যালুমিনিয়াম হচ্ছে আমার 3 প্লাস, জিঙ্ক হচ্ছে 2 প্লাস, আয়রন হচ্ছে 2 প্লাস, 3 প্লাস, এসএন হচ্ছে 2 প্লাস, লেড হচ্ছে 2 প্লাস, হাইড্রোজেন হচ্ছে প্লাস, কপার হচ্ছে 2 প্লাস, তারপরে এইচজি অর্থাৎ পারদ হচ্ছে 2 প্লাস, সিলভার হচ্ছে জাস্ট প্লাস, সিলভার আয়ন, প্লাটিনাম, প্লাটিনাম হচ্ছে আমার 3 প্লাস, প্লাটিনাম হচ্ছে 3 প্লাস, অরামও মেবি 3 প্লাস, রাইট? অরাম হচ্ছে 3 প্লাস, তাহলে অরাম হচ্ছে 3 প্লাস। এখন দেখো আমি যে বললাম যে ধাতুগুলো সক্রিয় ছিল, ধাতুর সক্রিয়তা উপর থেকে নিচে কমছে, তার মানে ধাতুর সিরিজের উপরে যেগুলো আছে সেগুলো বেশি সক্রিয়, নিচে যেগুলো আছে সেগুলো কম সক্রিয়। এখন দেখো এই যে আয়নগুলো তাহলে কি হবে? আয়নগুলো তাইলে কি হবে? আয়নগুলো, আয়নগুলো হচ্ছে উপর থেকে নিচের দিকে, দেখো উপরে এখানে হচ্ছে সক্রিয়তা, এই আয়নের সক্রিয়তা, আয়নের সক্রিয়তা, দেখো আয়নের সক্রিয়তা উপরের দিকে হচ্ছে কম, উপর থেকে যত তুমি নিচের দিকে নামবা তত সক্রিয়তা বাড়তে থাকবে। তার মানে কি উপরের দিকের আয়নগুলো তোমার উপরের দিকের আয়নগুলো ইলেকট্রন অ্যাকসেপ্ট বা ত্যাগ করার ক্ষেত্রে ওরা বেশি ভূমিকা, মানে ওরা বেশি ইলেকট্রন তাড়াতাড়ি ত্যাগ করবে, তাড়াতাড়ি গ্রহণ করবে। তাহলে সক্রিয়তা যার কম, আয়নের সক্রিয়তা, ঠিক আছে? তাহলে ধাতুর সক্রিয়তা ছিল উপরের সিরিজের উপরের দিকের গুলো বেশি, যত তুমি নিচের দিকে যাবা তত কম। আর আয়নেরটা হলো তার বিপরীত, আয়নেরটা হলো উপরের যেই আয়নগুলো আছে সেগুলো কম, আর নিচের দিকে যেটা সেটার সক্রিয়তা বেশি। এখন আমরা কিছু আরো কিছু আয়নের দেখব, সেটার জন্য আমরা আবার একটা ছন্দ মনে রাখবো, ঠিক আছে? সেটার জন্য আবার একটা ছন্দ দিয়ে মনে রাখবো। দেখো, দেখো, আচ্ছা,
দেখো নাসায় কোলা ব্যাং হাসে। নাসায় কি? কোলা ব্যাং হাসে। তাহলে দেখো আমার এই যে নাসায়, এটা দিয়ে হচ্ছে আমি বুঝাবো আমার একটা যোগমূলক, এটা একটা যোগমূলক হবে। এরকম করে যোগমূলক গুলোর সক্রিয়তা আমরা দেখব। তাহলে নাসায় এখানে বেসিক্যালি নাসা দিয়ে এটা না হচ্ছে নাইট্রেট, NO3 মাইনাস। নাসায় হচ্ছে কি? নাইট্রেট। তারপর হচ্ছে আমার এই যে সাই দিয়ে হচ্ছে কি হবে? SO4 2 মাইনাস, সালফেট আয়ন। কোলা ব্যাঙে এখানে ক্লোরাইড আয়ন। কোলা ব্যাংটা দিয়ে, কোলা দিয়ে কি বোঝাচ্ছে? ক্লোরাইড আয়ন। আর এটা হচ্ছে ব্রোমাইড। দেন তোমার ব্যাং, তাহলে আমার বাকি থাকে কি? আজ আর হাসে নাকি? কোলা ব্যাং আজ হাসে। তাহলে দেখো আজ হাসে, তাহলে হাসে আর আজ। তাহলে আমার এই ব্যাং দিয়ে কি বুঝাচ্ছি? ব্যাং দিয়ে বুঝাইলাম হচ্ছে ব্রোমাইড আয়নটা। দেন আমার হচ্ছে কি? আজ হাসে। আজ হচ্ছে কি? আয়োডিন। আর হাসি দিয়ে আমি বুঝাচ্ছি হচ্ছে হাইড্রোক্সিল আয়ন। হাসি দিয়ে কি বুঝাচ্ছি? হাইড্রোক্সিল আয়ন। তাহলে OH মাইনাস। এখন এগুলো আমি একটু নিচে নিচে লিখি। নাইট্রেট, সালফেট, ক্লোরাইড, ব্রোমাইড, আয়োডাইড, হাইড্রোক্সিল। তাহলে এদের সক্রিয়তা কি হবে? এদের বা চার্জ মুক্ত হওয়ার প্রবণতাটা কি হবে? এদের চার্জ মুক্ত হওয়ার প্রবণতাটা কি হবে? দেখো এদের চার্জ মুক্ত হওয়ার প্রবণতা উপর থেকে নিচের দিকে গেলে, যত উপর থেকে নিচের দিকে যাবা তত কি হবে? বাড়বে। তাহলে চার্জ মুক্ত এটা কি হবে? উপর থেকে নিচে, উপর থেকে নিচে বাড়ে। কিসের ক্ষমতা? চার্জ মুক্ত হওয়ার প্রবণতা। বুঝতে পারছো? তার মানে তুমি একটা তড়িৎ বিশ্লেষণে কোথাও যদি দেখো এই নিচের দিকের আয়নগুলো আছে, সেটা চার্জ মুক্ত হবে আগে। যেমন হাইড্রোক্সিল আয়ন থাকে, আর যদি তোমার ক্লোরাইড আয়ন থাকে, তাহলে হাইড্রোক্সিল আয়নটা চার্জ মুক্ত আগে হবে। বুঝছো? হাইড্রোক্সিল আয়নটা চার্জ মুক্ত আগে হবে। ও তাহলে পানিতে পরিণত হয়ে যাবে আগে আগে। তাহলে আমরা এটা আশা করি তোমরা বুঝতে পেরেছো। তাহলে তড়িৎ বিশ্লেষণের ব্যবহারগুলো আমি ওই যে একটু আগে বলতেছিলাম যে তড়িৎ বিশ্লেষণের ব্যবহারগুলো কি হবে? তড়িৎ বিশ্লেষণের ব্যবহারগুলো হবে লোহার তৈরি বিভিন্ন জিনিসের উপরে আমরা অন্য কোনো ধাতুর প্রলেপ দিব, তাই না? লোহার তৈরি ধাতুর উপর অন্য কোনো ধাতুর প্রলেপ দিব, বা যে কোনো কিছুর উপরে, ধরো একটা লোহার জিনিসের উপরে সোনার প্রলেপ দিলাম, তামার প্রলেপ দিলাম। তাহলে এই প্রলেপগুলো দেওয়ার ক্ষেত্রে আমরা আহ, এই আয়নগুলো তখন থাকবে। দেন আমরা এই যে যেই ব্যাপারগুলো একটু আগে তড়িৎ বিশ্লেষণ ব্যাপারটা বুঝালাম, ওগুলো এখানে কাজে লাগবে। চলো দেখি আমরা। তাহলে তোমাদেরকে এখন মূলত তোমাদেরকে বুঝাবো যে ইলেকট্রোপ্লেটিং, তাই না? তড়িৎ প্রলেপন, ইলেকট্রোপ্লেটিং বা তড়িৎ প্রলেপন। বা তড়িৎ প্রলেপন, ঠিক আছে? দেখো এটা আমার কিভাবে ঘটবে, এটা আমার কিভাবে ঘটবে। প্রথমত আমরা যেই ধাতুর উপর প্রলেপ দিব, দেখো যেই ধাতুর উপর প্রলেপ দিব সেই ধাতুকে ক্যাথোড ধরব। যেই ধাতুর উপর প্রলেপ দিব সেই ধাতুকে আমরা কি ধরব? ক্যাথোড। আচ্ছা, তাহলে আমার পরবর্তী ধাপটা হবে কি বলতো? যেই ধাতুর প্রলেপ দেওয়া হবে, একটা হলো যেই ধাতুর উপর প্রলেপ দেওয়া হবে, অর্থাৎ আমি যদি লোহার উপরে সিলভারের প্রলেপ দিই বা অ্যালুমিনিয়ামের প্রলেপ দেই,
তাহলে দেখো যেই ধাতুর উপর প্রলেপ দিব সেই ধাতুকে, তার মানে লোহাটাকে ধরবো ক্যাথোড। এখন আমি যেইটা মানে যেই ধাতু দিয়ে প্রলেপটা দিব, অর্থাৎ যেই ধাতুর প্রলেপটা দিব সেই ধাতুটাকে ধরবো আমি হচ্ছে কি অ্যানোড। তার মানে দেখো যেই ধাতুর প্রলেপ দেওয়া হবে, যেই ধাতুর প্রলেপ দেওয়া হবে তাকে অ্যানোড ধরবো। তাহলে আমি বুঝতে পারলাম যেই ধাতুর উপর প্রলেপ দিব সেই ধাতুকে ক্যাথোড ধরবো, আর যেই ধাতুর প্রলেপটা দেওয়া হবে সেই ধাতুর পাতকে আমরা ধরবো হচ্ছে কি অ্যানোড। ঠিক আছে। এবং আহ, পাত্রে আমরা একটা পাত্র তো ডেফিনেটলি ব্যবহার করব। সেই পাত্রে আমরা যে জলীয় দ্রবণটা নিব, সেই জলীয় দ্রবণটা নিব হচ্ছে আমরা যেই ধাতুর প্রলেপ দিব সেই ধাতুর জলীয় দ্রবণটা নিব। নাহলে আসলে এই ধাতুটা আসবে কোথা থেকে? ওই যে যে দ্রবণটা, ওই দ্রবণ থেকেই তো আমার ধাতুটা আসবে। ওই ধাতুটা এসেই তো আমি যেই ধাতুটার উপরে ওই ধাতুটার প্রলেপ দিতে চাচ্ছি তখনই তো প্রলেপনটা হবে। ঠিক আছে। আচ্ছা, তাহলে এতটুকু তোমরা আশা করি বুঝতে পারছো। তো এতটুকু বুঝতে পারলে আমি ধরো আজকে তোমাদের একটা এক্সাম্পল দিয়ে বোঝাই যে লোহার তৈরি কোনো জিনিসের উপর ধরো সিলভারের প্রলেপ দিব। ঠিক আছে, লোহার তৈরি কোনো জিনিসের উপরে কি দিব? সিলভারের প্রলেপ। দেখো লোহার তৈরি কোনো জিনিসের উপরে সিলভারের প্রলেপ। তাহলে একটু আগে আমি তোমাদেরকে যেটা বুঝাইলাম সেটা থেকে তোমরা কি বুঝলা বলো তো? আমরা এখানে আহ আমরা কি করব? লোহার, তাই না? তাহলে দেখো আমার আগে পাত্রটা আঁকতে হবে। এই যে আমি পাত্রটা আঁকলাম, ঠিক আছে। আচ্ছা আচ্ছা, এখন এই পাত্রটাতে কি করব আমি? এই পাত্রটাকে আমি নিচ্ছি কিসের প্রলেপ দিচ্ছি বলো তো? সিলভারের, তাই না? তার মানে এটার মধ্যে সিলভার নাইট্রেটের জলীয় দ্রবণ নিব। সিলভার নাইট্রেটের তাহলে কি বলছিলাম? অ্যানোড আর ক্যাথোড কাকে ধরছিলাম? বলো বলো, মনে করো অ্যানোড আর ক্যাথোড কাকে ধরছিলাম? আমি বলছিলাম যেই যেই ধাতুর উপরে প্রলেপ দিব তাকে ক্যাথোড ধরবো। তার মানে আমি ক্যাথোড ধরবো কাকে? ক্যাথোড ধরবো হচ্ছে লোহার, অর্থাৎ ধাতুর উপরে প্রলেপ দিচ্ছি কাকে? লোহার উপরে সিলভারের প্রলেপ দিচ্ছি না? তার মানে লোহাটা হচ্ছে ক্যাথোড। তার মানে কি? লোহাটা হচ্ছে কি ক্যাথোড। তার মানে লোহা হচ্ছে ক্যাথোড। তো ধরলাম আমি এই হচ্ছে ক্যাথোড। আর তাহলে অ্যানোড কোনটা কোনটা হবে? অ্যানোড হবে হচ্ছে সিলভারের। অ্যানোড হবে কাকে ধরবো? সিলভারের যে তড়িৎদ্বারটা হবে সেটাকে আমরা ধরবো অ্যানোড। তাহলে আমি এটাকে ধরলাম কি? এটাকে ধরলাম কি? এটাকে ধরলাম হচ্ছে ক্যাথোড, রাইট? আর এটাকে ধরলাম হচ্ছে কি অ্যানোড। এখন একটা জিনিস খেয়াল করো, সিলভারটা কিভাবে তোমার সিলভার নাইট্রেট এটা কিভাবে ডিসঅ্যাসোসিয়েট হয়? এটা হচ্ছে সিলভার প্লাস প্লাস হচ্ছে NO3 মানে নাইট্রেট, সিলভার আয়ন আর নাইট্রেট আয়ন হয়। আচ্ছা, তাহলে আমার এখানে কি থাকবে বলো তো? এখানে থাকবে হচ্ছে সিলভার আয়ন আর থাকবে নাইট্রেট আয়ন। এখন বলো ক্যাথোড কোথায় যাবে? মানে সিলভারটা কার কাছে যাবে আর নাইট্রেট আয়নটা কার কাছে যাবে? অ্যানোড কি হয় বলো তো? অ্যানোড হচ্ছে কি হয়? অ্যানোড কাকে আকৃষ্ট করে? অ্যানোড ক্যাটায়নকে আকৃষ্ট করে নাকি? না, অ্যানোড অ্যানায়নকে আকৃষ্ট করে। তাহলে ক্যাথোড হচ্ছে কাকে আকৃষ্ট করবে? ক্যাথোড
ক্যাটায়নকে আকৃষ্ট করবে। তাহলে ক্যাথোড যদি ক্যাটায়নকে আকৃষ্ট করে, তাহলে ক্যাথোড কি ছিল বলো তো? ক্যাথোড কি ছিল? ক্যাথোড ছিল নেগেটিভ। ক্যাথোড ছিল কি? ক্যাথোড ছিল নেগেটিভ। আর অ্যানোড ছিল কি? অ্যানোড ছিল পজিটিভ। তাহলে আমার দেখো, আমি কিন্তু এইটাকে কিসের ধরছিলাম? এটাকে কি ধরছিলাম? লোহা, তাই না? এটাকে হচ্ছে লোহা, আর এটাকে হচ্ছে কি ধরছিলাম? সিলভার। তাহলে আমার যেহেতু ক্যাথোডটা নেগেটিভ, দেখো ক্যাথোড নেগেটিভ, তাহলে ক্যাথোডের কাছে কি আসবে? সিলভার আসবে না? ক্যাথোডের কাছে কে আসবে? সিলভার আসবে। তাহলে এই সিলভারটা হচ্ছে এই লোহার চামচ বলছিলাম না, লোহার তৈরি যে কোনো জিনিস, তাহলে এই লোহার তৈরি যে কোনো জিনিসের কাছাকাছি মানে সেই জায়গায় কি যাবে বলো তো? সিলভার আয়নটা যাবে। আর এই যে তোমার যে নাইট্রেট আয়নটা আছে এইটা অ্যানোডের কাছে যাবে। এখন আমি তোমাদেরকে আরেকটা কথা বলছিলাম যে অ্যানোডে হচ্ছে কি হয়? অ্যানোডে অ্যানোডে কি হয়? জারণ বিক্রিয়া হয়। অ্যানোডে কি হয়? অ্যানোডে জারণ বিক্রিয়া হয়। আর ক্যাথোডে কি হয়? বিজারণ বিক্রিয়া হয়। তাহলে অ্যানোডে জারণ এখানে দেখা যাচ্ছে, অ্যানোডে জারণ বিক্রিয়া, দেখো খেয়াল করো, অ্যানোডে জারণ বিক্রিয়া। তাহলে অ্যানোডে জারণ বিক্রিয়াটা হইতে গেলে কি হবে? অ্যানোডে হচ্ছে তোমার কি হচ্ছে বলো তো? সিলভার একটা ইলেকট্রন ছেড়ে দিচ্ছে, তাই না? নাকি সিলভার একটা ইলেকট্রন, সরি সিলভার, এখানে দেখো সিলভার আয়ন ছিল, তাহলে অ্যানোডে কি বিক্রিয়াটা ঘটতেছে? আমার এই যে সিলভার আয়ন যেটা ছিল, সিলভার আয়নটা একটা ইলেকট্রন অ্যাকসেপ্ট করে সিলভার ধাতুতে পরিণত হচ্ছে। তাহলে জারণ বিক্রিয়ায় কি ঘটতেছে? অ্যানোডে জারণ বিক্রিয়াটা ঘটতেছে কিভাবে? আমার নাকি জারণ তো জারণ ছাড়ন বারণ, তাহলে জারণ বিক্রিয়াতে কি ঘটবে? জারণ বিক্রিয়াতে আমার এই যে সিলভার যেটা আছে, সিলভার একটা ইলেকট্রন ছেড়ে দিয়ে সিলভার প্লাস অর্থাৎ সিলভার আয়নটা গঠিত হচ্ছে, তাই না? এটা হচ্ছে কি হইলো বলো তো? অ্যানোডে জারণ বিক্রিয়া। এবার আমি ক্যাথোডে যাব, হচ্ছে বিজারণ বিক্রিয়া। ক্যাথোডে কি? ক্যাথোডে বিজারণ বিক্রিয়া ঘটবে। ক্যাথোডে বিজারণ বিক্রিয়া ঘটবে। তাহলে ক্যাথোডে বিজারণ বিক্রিয়াটা কিভাবে ঘটবে? ক্যাথোডে বিজারণ বিক্রিয়াটা ঘটবে, এই দেখো এই যে সিলভার আয়নটা আমরা এই যে এখানে ছিল না, সিলভার আয়নটা ছিল যে, এই সিলভার আয়নটা এখন কি করবে? একটা ইলেকট্রন অ্যাকসেপ্ট করবে, অ্যাকসেপ্ট করে সিলভার ধাতুতে পরিণত হবে। আর এই সিলভার ধাতুরটাই পরিণত হয়ে কি হবে বলো তো? এই যে লোহার তৈরি জিনিসটার উপরে প্রলেপ করবে। বুঝছো? তাহলে এইভাবে করে আমার যেই কোনো যেই কোনো ধাতুর উপরে যে কোনো ধাতুর প্রলেপ দেওয়া যায়। বুঝতে পারছো? তাহলে এইভাবে করে আমি ইলেকট্রোপ্লেটিং দিয়ে আমি একটা ধাতুর উপরে অন্য একটা ধাতুর প্রলেপ দিতে পারি। তাহলে আশা করতেছি যে তোমাদের আমি তড়িৎ প্রলেপন বিষয়টা বুঝাইতে পারছি। তড়িৎ প্রলেপন বিষয়টা তোমরা বুঝতে পারছো। তাহলে আমাদের এখানে আমাদের তড়িৎ বিশ্লেষণ কোষ আমাদের শেষ হলো কি কি দেখো তো? তড়িৎ রাসায়নিক কোষ, তড়িৎ বিশ্লেষ্য কোষ, তড়িৎ বিশ্লেষণ কৌশল, এগুলো আমরা আলোচনা করলাম, তাই না? ঠিক আছে, তাহলে আমরা এখন চলে যাব হচ্ছে আমাদের পরবর্তী টপিকে। দেখো এখানে যে আমি বললাম না যে সিলভার, এই যে ডিসঅ্যাসোসিয়েট হলো সিলভার নাইট্রেটের যে লবণটা আমি নিছি, এটা তো এইটা আমার যে যে আয়নগুলো হইলো, এই আয়নগুলো কিভাবে হইলো? এই আয়নগুলো হইতে গেলে তো এখানে আমার একটা বিদ্যুতের কানেকশন দেওয়া লাগবে বা ব্যাটারি অ্যাড করা লাগবে, তাই না? ব্যাটারি যদি আমি না দিই, এটার মধ্যে যদি আমি বিদ্যুৎই না দিই, তাহলে আমার আয়নগুলো তো ভাঙবে না, তাই না? মানে আয়নগুলো মানে লবণটা বিভিন্ন আয়নে তারা চার্জ মানে ভেঙে যাবে না, তাহলে এই যে সিলভার নাইট্রেটটা সিলভার আয়ন এবং নাইট্রেট আয়নে পরিণত হবে না। এজন্য আমার এখানে বিদ্যুতের কানেকশনটা দেওয়া উচিত ছিল, যেটা আমি একটু আগে বলেছিলাম, বাট এখানে একটু মিস হয়ে গেছিল। তোমরা এই জিনিসটা একটু কারেকশন করে নিও। আচ্ছা ঠিক আছে, তো এরপরে আমার আলোচনার বিষয় হচ্ছে কি বলতো? এখানে আমরা কি করছি? এখানে তড়িৎ বিশ্লেষণ কোষে আমরা কি করছি বলতো? বিদ্যুতের কানেকশন দিয়ে, এই যে যেই কথাটা এখন বললাম, এই যে বিদ্যুতের কানেকশনটা দিয়ে তারপরে আমি কি করলাম? বিদ্যুতের কানেকশন দিয়ে আমি রাসায়নিক শক্তি উৎপন্ন করছি, অর্থাৎ আমি এই যে আমার কার্য সাধন করছি, আমার কার্য সাধন করছি। কিন্তু যখন আমি রাসায়নিক বিক্রিয়া ঘটায় কোনো একটা এই ধরো এটা হচ্ছে কিসের, কাঁচের পাত্র নিছিলাম, এই পাত্রের মধ্যে বা কোনো একটা কিছুর মধ্যে আমি রাসায়নিক বিক্রিয়া ঘটিয়ে যদি সেখান থেকে আমি কি উৎপন্ন করতে পারি, সেখান থেকে আমি বিদ্যুৎ উৎপন্ন করতে পারি, তখন সেগুলো আমার চলে যাবে হচ্ছে গ্যালভানিক কোষ কিংবা ড্যানিয়েল কোষের মধ্যে। ঠিক আছে, তাহলে ওই আলোচনায় আমি যাব। তাহলে এখন হচ্ছে গ্যালভানিক কোষ কি? গ্যালভানিক কোষ কি? যেই রাসায়নিক কোষে
যেই কোষে আমরা কি করব, বিদ্যুৎ উৎপাদন করব রাসায়নিক শক্তি ব্যবহার করে। তার মানে যেই কোষে বা যেই কোষ ব্যবহার করে রাসায়নিক শক্তিকে বিদ্যুৎ শক্তিতে রূপান্তর করা যায় তাকে গ্যালভানিক কোষ বলে। তাহলে গ্যালভানিক কোষের কিছু বৈশিষ্ট্য আছে। গ্যালভানিক কোষ, এই গ্যালভানিক কোষকেই আবার কি বলা হয়, ড্যানিয়েল সেল বলা হয়। তার মানে এরা আসলে কি বলতো, একই। গ্যালভানিক কোষকে কি বলা হয়, ড্যানিয়েল কোষ বলা হয়। তাহলে গ্যালভানিক কোষে আমরা দেখি যে ড্যানিয়েল সেলের আসলে গঠন বা গ্যালভানিক কোষের গঠন, ঠিক আছে। ড্যানিয়েল সেলের গঠন, আচ্ছা। তাহলে ড্যানিয়েল সেলের গঠনটা কি হবে, আমরা এখানে দুইটা পাত্র নিব। কি নিব, দুইটা কাচের পাত্র নিব বা চীনামাটির পাত্র, তুমি যেটাই নাও। তাহলে দুইটা কাচের পাত্র যদি আমরা নেই, দেখো দুইটা কাচের পাত্র নিব আমরা। এই যে একটা পাত্র, এই যে একটা পাত্র, হ্যাঁ, দুইটা পাত্র নিলাম। এখন এই দুইটা পাত্রের মধ্যে আমি নিব হচ্ছে জিঙ্ক সালফেট এবং কপার সালফেটের দ্রবণ। তাহলে আমি ধরো একটার মধ্যে, এটার মধ্যে নিলাম জিঙ্ক সালফেটের দ্রবণ, এটার মধ্যে নিব হচ্ছে কপার সালফেটের দ্রবণ, জিঙ্ক সালফেটের দ্রবণ আর কপার সালফেটের দ্রবণ। এখন জিঙ্ক আর কপারের মধ্যে কে সক্রিয় বলো তো, জিঙ্ক আর কপারের মধ্যে কে সক্রিয়? তোমরা একটু আগে যে সিরিজটা পড়ালাম, ধাতুর সক্রিয়তা সিরিজ, ওইখানে গিয়ে দেখবা জিঙ্ক অধিক সক্রিয়। তাহলে আমার এই ড্যানিয়েল সেলের ক্ষেত্রে যেই ধাতুটা বা যেইটা অধিক সক্রিয় হবে, যেই ধাতু, সেই ধাতুকে আমি কি ধরবো, অ্যানোড ধরবো। সেই ধাতুকে আমি কি ধরবো, অ্যানোড ধরবো। তার মানে আমার এখানে জিঙ্ক আর কপারের মধ্যে, জিঙ্ক আর কপারের মধ্যে হচ্ছে জিঙ্ক অধিক সক্রিয়, জিঙ্ক কি অধিক সক্রিয়, তাই জিঙ্ককে আমি ধরবো হচ্ছে ক্যাথোড, জিঙ্ককে ধরবো আমি ক্যাথোড। তাহলে জিঙ্ককে যদি জিঙ্ক দণ্ডকে, সরি আমি কি বললাম, দেখো অধিক সক্রিয় ধাতুটিকে অ্যানোড ধরবো, কি অধিক সক্রিয় ধাতুকে অ্যানোড, তাহলে বাকিটাকে আমরা ক্যাথোড ধরবো। এখানে দেখলাম হচ্ছে জিঙ্ক আর কপারের মধ্যে জিঙ্ক হচ্ছে কি বলতো, জিঙ্ক অধিক সক্রিয়, জিঙ্ক অধিক সক্রিয়, তাই জিঙ্ক কে অ্যানোড ধরবো। তাহলে আমার এই যে জিঙ্ক সালফেট দ্রবণ, এটার মধ্যে জিঙ্ক তড়িৎদ্বার যেটা হবে, জিঙ্ক তড়িৎদ্বার যেটা হবে, এটা হবে কি অ্যানোড। আর এই কপার সালফেট দ্রবণের মধ্যে কপার যে তড়িৎদ্বারটা হবে, কপার তড়িৎদ্বারটা হবে কি ক্যাথোড। তাহলে কপার তড়িৎদ্বারটা হবে ক্যাথোড আর জিঙ্ক তড়িৎদ্বারটা হবে অ্যানোড। এখন আমার এই যে দুটা তড়িৎদ্বার না, তাহলে এটা কি হলো, এটা হলো কি অ্যানোড, এটা কি, এটা হলো অ্যানোড। দেখো এটা হচ্ছে কি, এটা হলো জিঙ্ক তড়িৎদ্বার, জিঙ্ক তড়িৎদ্বার হলো কি অ্যানোড, আর এটা হলো কপার তড়িৎদ্বার, কপার তড়িৎদ্বার হলো ক্যাথোড। এখন আমি এই তড়িৎদ্বার দুটিকে দেখো আমি কি দিয়ে যুক্ত করব, তড়িৎদ্বার দুটিকে আমি যুক্ত করব হচ্ছে, তড়িৎদ্বার দুটিকে যুক্তি করব না, আমি কাচের যে দুটা পাত্র নিছি, এই কাচের দুটা পাত্রকে একটা লবণ সেতু দিয়ে সংযুক্ত করতে হবে। কেন করতে হবে, লবণ সেতুর বৈশিষ্ট্য পড়াবো যখন, তখন বুঝাবো। দেখো তাহলে এই লবণ সেতু হচ্ছে এরকম ইউ আকৃতির একটা শেপের একটা, কি বলে এটাকে, ইউ আকৃতির দেখতে। এটার মধ্যে হচ্ছে পটাশিয়াম ক্লোরাইড থাকে, হ্যাঁ, পটাশিয়াম ক্লোরাইড থাকে, এটার মধ্যে এগার এগার থাকে, এটার মধ্যে কি থাকে, পটাশিয়াম ক্লোরাইড থাকে, এগার এগার থাকে, অ্যান্ড আর কি কি থাকে এটার মধ্যে, মানে এটার মধ্যে তোমার মূলত এখানে দেখো পটাশিয়াম আয়ন থাকবে, যেহেতু পটাশিয়াম ক্লোরাইড আছে সো ক্লোরাইড আয়ন থাকবে, এগুলো থাকবে। তাহলে আমার এই লবণ সেতুর কাজ কি, লবণ সেতুর
কাজ কি? লবণ সেতুর কাজ হলো, দেখো লবণ সেতুর কাজ, লবণ দেখো এটা কিন্তু আমার পুরো একটা কোষ, ডেনিয়েল সেল বা ডেনিয়েল কোষ। তাহলে এইটার অর্ধেক হবে কি অর্ধকোষ। তাহলে এই যে অর্ধকোষ এবং এই অর্ধকোষ, এই দুইটা অর্ধকোষের মধ্যে সংযোগ স্থাপন করবে হচ্ছে লবণ সেতু। তার মানে দুই অর্ধকোষের মধ্যে পরোক্ষ সংযোগ, বুঝছো, পরোক্ষ সংযোগ স্থাপন করা লবণ সেতুর কাজ। অ্যান্ড দেন হচ্ছে কোষ, আমার এই যে যে কোষ একটা বর্তনী হবে না, এই কোষ একটা পুরাটা বর্তনী, এই কোষ বর্তনী সে পূর্ণ করলো, কোষ বর্তনী পূর্ণ করে। যাই হোক, তাহলে আমি এখন এই দুই অর্ধকোষকে কি দিয়ে আমি কানেক্ট করব বলো তো? আমার তড়িৎদ্বার যেটা আছে, এই তড়িৎদ্বারকে আমি কিভাবে যুক্ত করব? দেখো তড়িৎদ্বারকে আমি এভাবে যুক্ত করতে পারি যে আমি এখান থেকে নিয়ে এখানে একটা কি দিব, একটা গ্যালভানোমিটার এখানে দিব, যে আমার বিদ্যুৎটা উৎপাদন হচ্ছে কিনা সেটা আমি বোঝার জন্য এখানে একটা গ্যালভানোমিটার দিয়ে কানেক্ট করে দিব। ঠিক আছে, গ্যালভানোমিটার দিয়ে কানেক্ট করে দিব। তাহলে আমি দেখব পরে যে আমার আসলে বিদ্যুৎটা উৎপাদন হচ্ছে কিনা। আচ্ছা, ঠিক আছে। এখন আহ লবণ সেতুর আরেকটা কাজ আছে। লবণ সেতুর কাজ হলো, দেখো এখানে যেহেতু দুইটা অর্ধকোষ আছে, তাহলে এখানে কিন্তু বলো বিদ্যুতের কোনো একটাতে বেশি উৎপাদন হইতে পারে, কোনো একটা কম উৎপাদন হইতে পারে। তো এই লবণ সেতুটা কাজ করবে কি বুঝছো, যেখানে আয়নের ঘাটতি আছে সেখানে ও আয়ন দিবে। তো আয়ন দিয়ে এখানে কি করবে, সে বৈদ্যুতিক নিরপেক্ষতা বজায় রাখবে। সে কি করবে, বৈদ্যুতিক নিরপেক্ষতা বজায় রাখবে। তাহলে এই যে দেখো দুই অর্ধকোষে নিরপেক্ষতা বজায় রাখবে, দুই অর্ধকোষে কি করবে, বৈদ্যুতিক নিরপেক্ষতা বজায় রাখবে। তোমরা কি বুঝতে পারছো? তোমরা বুঝতে পারলে ভালো। তাহলে এখানে কি ঘটবে এখন বলো তো? অ্যানোডে কি হয়? অ্যানোডে জারণ বিক্রিয়া হয় আর ক্যাথোডে বিজারণ বিক্রিয়া হয়। তাহলে দেখো আমার অ্যানোডে এখন জারণ বিক্রিয়া হবে, কি হবে দেখো, অ্যানোডে অ্যানোডে জারণ বিক্রিয়া হবে। তাহলে অ্যানোডে আমার জারণ বিক্রিয়াটা কিভাবে হবে বলো তো? আমার অ্যানোডে কি ছিল বলো তো? অ্যানোডে কি ছিল? অ্যানোডে জিঙ্ক আছে, তাই না? অ্যানোডে জিঙ্ক সালফেটের মধ্যে আমি অ্যানোডটা রাখছি, মানে আমার জিঙ্ক কি ছিল, অধিক সক্রিয় ধাতু, এই যে, তাই আমি জিঙ্ককে অ্যানোড ধরছিলাম। তাহলে আমার অ্যানোডে এখন কি হবে, জারণ বিক্রিয়া হবে। দেখো অ্যানোডে জারণ বিক্রিয়া কিভাবে হবে, এই যে জিঙ্কটা যে আছে, এই জিঙ্ক কি করবে, দুইটা ইলেকট্রন ত্যাগ করবে। অ্যানোডে কি বলছিলাম, জারণ, জারণ মানে কি জারণ ছাড়ন বারণ, তার মানে জারণে, জারণ বিক্রিয়াতে ইলেকট্রন ত্যাগ হয় এবং কি হয়, জারণ মান বাড়ে। তাহলে এই দেখো জিঙ্কের 2+ হয়ে গেল। বুঝাইতে পারছি আমি? আচ্ছা, এবার কি হইলো বলতো? এই তড়িৎদ্বারটি কি হয় বলতো? এই তড়িৎদ্বারটা তখন কি হয়ে যায় বলতো? এই তড়িৎদ্বারটা তখন ঋণাত্মক হয়ে যায়। এই যে যে জারণ বিক্রিয়া হলো, জারণ বিক্রিয়া হয়ে এই আমার যে অ্যানোড আছে, অ্যানোডটা কি হয়ে যায় তখন, ঋণাত্মক হয়ে যায়। অ্যানোড কি হয়ে যায়, অ্যানোড ঋণাত্মক হয়ে যায়। আচ্ছা, দেন আমার কি ঘটনা ঘটবে, আমার ঘটনা ঘটবে হচ্ছে ক্যাথোডে, ক্যাথোডে বিজারণ বিক্রিয়া। কি ঘটবে, ক্যাথোডে বিজারণ বিক্রিয়া। দেখো ক্যাথোডে বিজারণ বিক্রিয়া ঘটবে। দেখো তাহলে ক্যাথোডে বিজারণ বিক্রিয়া কিভাবে ঘটবে, ক্যাথোডে আমার আছে হচ্ছে কপার 2+। এই কপার 2+টা দুইটা ইলেকট্রন গ্রহণ করে সে হয়ে যাবে কি বলতো, কপার ধাতুতে পরিণত হয়ে যাবে, কপার ধাতুতে পরিণত হয়ে যাবে। তাহলে আমার এখন এই সমগ্র কোষের একটা বিক্রিয়া আমি লিখতে পারি, দেখো সামগ্রিক কোষ বিক্রিয়া। কি, সামগ্রিক সামগ্রিক কোষ বিক্রিয়া। দেখো সামগ্রিক কোষ বিক্রিয়াটা কি,
এটা আমার 1 নাম্বার আর 2 নাম্বার রিঅ্যাকশন, এটা আমি লিখে ফেলি। দেখো এখানে লিখে ফেলি হচ্ছে জিঙ্ক দুইটা ইলেকট্রন ত্যাগ করছিল, ত্যাগ করে হয়ে গেছিল হচ্ছে জিঙ্ক 2+, আর কপার কি করছিল, কপার 2+ আয়নটা দুইটা ইলেকট্রন গ্রহণ করে হয়ে গেছিল হচ্ছে কপার, তাই না? তাহলে এখন কি ঘটনা ঘটতেছে দেখো, সামগ্রিক কোষ বিক্রিয়াটা কিভাবে হচ্ছে। সামগ্রিক কোষ বিক্রিয়াটা হচ্ছে দেখো জিঙ্ক প্লাস হচ্ছে কপার 2+, এইটা কাটাকাটি চলে গেল। তাহলে আমার এখানে থাকতেছে কি দেখো তো, জিঙ্ক 2+ প্লাস হচ্ছে কপার। তাহলে আমার এই যে যে আমি বিক্রিয়াটা পাইলাম, এই বিক্রিয়াটা হলো কি সামগ্রিক কোষ বিক্রিয়া। সামগ্রিক বিক্রিয়া, বুঝতে পারছো? তাহলে আমার এখান থেকে কি হইলো বলো তো, অ্যানোডে ইলেকট্রন, দেখো এই অ্যানোডে কি আসতেছে, অ্যানোডে ইলেকট্রন, দেখো অ্যানোডে যে ইলেকট্রন ছিল, কারণ কি বললাম যে অ্যানোডটা কি হয়ে গেছিল, ঋণাত্মক হয়ে গেছিল। অ্যানোড কি হয়ে গেছিল, এখানে অ্যানোড হয়ে গেছিল ঋণাত্মক। তাহলে অ্যানোডের মধ্যে যে আমার ইলেকট্রন আছে, এই ইলেকট্রনটা কি হবে দেখো, এই ইলেকট্রনটা এই তারের মধ্য দিয়ে, এই তারের মধ্য দিয়ে ক্যাথোডে যাবে। কি করবে, এই ইলেকট্রনটা তারের মধ্য দিয়ে ক্যাথোডে প্রবেশ করবে। তার মানে ইলেকট্রন কি হচ্ছে, ইলেকট্রন, এগুলো কি ইলেকট্রন, হ্যাঁ, ইলেকট্রনের যাত্রা হচ্ছে কি অ্যানোড থেকে ক্যাথোডের দিকে। তাহলে ইলেকট্রনের যাত্রা যদি অ্যানোড থেকে ক্যাথোডের দিকে হয়, তখন কি হচ্ছে বলতো, তারের মধ্য দিয়ে ইলেকট্রনের প্রবাহ হচ্ছে। ইলেকট্রনের প্রবাহ মানে হচ্ছে বিদ্যুৎ প্রবাহ, ঠিক আছে? তাহলে ইলেকট্রনের প্রবাহ মানে আমরা কি জানি, বিদ্যুৎ প্রবাহ। তাহলে এই যে যে বিদ্যুৎ প্রবাহটা হচ্ছে, এটা আমি গ্যালভানোমিটারে টের পাবো। এটা আমি কি পাবো, গ্যালভানোমিটারে টের পাবো। তাহলে এইভাবে করে আমার এই ড্যানিয়েল সেলে বা এই ড্যানিয়েল সেলের মধ্যে আমি কি করতে পারি বলতো, এই রাসায়নিক শক্তিটাকে বিদ্যুৎ শক্তিতে রূপান্তর করতে পারি। বুঝতে পেরেছো? আর আমরা এই যে লবণ সেতুটা ব্যবহার করলাম, যে লবণ সেতুটার কাজ হচ্ছে এই দুইটা অর্ধকোষের মধ্যে বৈদ্যুতিক নিরপেক্ষতা বজায় রাখা, ঠিক আছে? আচ্ছা, ঠিক থাকলে ভালো, ঠিক থাকলে ভালো। এখন একটা জিনিস কি তোমরা খেয়াল করছো, তড়িৎ বিশ্লেষ্য কোষ আর গ্যালভানিক কোষের মধ্যে কিন্তু একটা ভালোই ডিফারেন্স আছে। দেখো আমি যদি এই যে এখান থেকে একটু মুছে তোমাদেরকে বোঝাই, যে তড়িৎ বিশ্লেষ্য কোষ, দেখো দেখো তড়িৎ বিশ্লেষ্য কোষ, হ্যাঁ, আর হচ্ছে গ্যালভানিক কোষ। তাহলে তড়িৎ বিশ্লেষ্য কোষের মেইন কথাগুলো তো আমি বলছি, যে এখানে কি হচ্ছে, তড়িৎ বিশ্লেষ্য কোষে বৈদ্যুতিক শক্তি ব্যবহার করে রাসায়নিক শক্তি উৎপন্ন করা হচ্ছে। আর গ্যালভানিক কোষে কি হয়, রাসায়নিক শক্তি ব্যবহার করে বিদ্যুৎ শক্তিতে রূপান্তর করা হয়। এখন একটা কথা আমি ক্লাসের প্রথম হচ্ছে আমি বলেছিলাম, যখন আমি তড়িৎ বিশ্লেষণ কৌশল পড়াচ্ছিলাম, তখন আমি কি বলছিলাম, যে অ্যানোড, অ্যানোড কি করে, অ্যানোড কি করে, অ্যানোড হচ্ছে তোমার অ্যানায়নকে আকৃষ্ট করে। তাহলে অ্যানোড যদি অ্যানায়নকে আকৃষ্ট করে, তাহলে অ্যানোড ছিল কি পজিটিভ, অ্যানোড ছিল কি পজিটিভ। তাহলে তড়িৎ বিশ্লেষ্য কোষে দেখো অ্যানোড কিন্তু ছিল পজিটিভ, কি ছিল, অ্যানোড ছিল পজিটিভ, ক্যাথোড ছিল নেগেটিভ। কিন্তু গ্যালভানিক কোষটাতে দেখো আমার এই অ্যানোডটা কিন্তু কি হয়ে গেছিল, নেগেটিভ হয়ে গেছিল। তাহলে অ্যানোডটা গ্যালভানিক কোষে কি হয়ে গেছিল বলতো, এখানে নেগেটিভ। তার মানে এখানে কি বলতো, ক্যাথোড যেটা আছে, এই ক্যাথোড হচ্ছে পজিটিভ, ক্যাথোড হচ্ছে কি পজিটিভ, ঠিক আছে? এতটুকু জানলেই চলবে। তাহলে আমরা পরবর্তীতে আলোচনা করব হচ্ছে ড্রাই সেল নিয়ে। তাহলেই তো আমাদের এই 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 পার্টটুকু শেষ হয়ে যাবে, তাই তো? ঠিক আছে, আমরা ড্রাই সেল নিয়ে আলোচনা করছি তাহলে পরে। আচ্ছা, এখন আমরা হচ্ছে ড্রাই সেল নিয়ে আলোচনা করব, ঠিক আছে? ড্রাই সেল নিয়ে আলোচনা, দেখো ড্রাই সেলটা কি, ড্রাই সেলটা হচ্ছে, তোমরা ব্যাটারি চিনো না বলো তো, রিমোটের ব্যাটারি, ঘড়ির ব্যাটারি, ওই ব্যাটারিগুলো হচ্ছে ড্রাই সেল। এটা কাইন্ড অফ গ্যালভানিক কোষ। এখানে কি হয়, রাসায়নিক শক্তি ব্যবহার করে বিদ্যুৎ শক্তি পাওয়া যায়। তাহলে এটা একটা গ্যালভানিক কোষ। এখন দেখো এই ড্রাই সেলের মধ্যে কি থাকে, মূলত এই ড্রাই সেলে দেখো আমরা একটা বাইরের জ্যাকেট দেখতে পাচ্ছি, ভিতরে হচ্ছে দস্তা বা জিঙ্কের পাত্র। কিসের পাত্র, জিঙ্কের পাত্র। এবং সেটার মধ্যে দেখো কার্বন রড থাকছে, কি থাকতেছে, কার্বন রড থাকতেছে। এবং এর মধ্যে
দেখো এর মধ্যে কি থাকতেছে জানো? এর মধ্যে থাকতেছে তোমার এই যে ম্যাঙ্গানিজ ডাইঅক্সাইড, তারপর অ্যামোনিয়াম ক্লোরাইড, জিঙ্ক ক্লোরাইড এবং পানি দিয়ে তৈরি করা, বুঝছো, কাই। কাই মানে কি? কাই মানে হচ্ছে একবারে তরল না, কঠিন না, আবার মনে করো যে জেলির মতো না, তো মিশ্রণ আর কি। এটা হচ্ছে কি? ম্যাঙ্গানিজ ডাইঅক্সাইড, অ্যামোনিয়াম ক্লোরাইড, জিঙ্ক ক্লোরাইড এবং পানির একটা মিশ্রণ। এখন এখানে দেখো উপরে আমরা এটা দেখতে পাচ্ছি, এটা ধাতব ক্যাপ যেটা তোমরা দেখো, আর এটা হচ্ছে ধাতব বেস। তাহলে ধাতব ক্যাপটাকে এই যে উপরের প্রান্ত, এটা হচ্ছে পজিটিভ প্রান্ত, আর এটা হচ্ছে নেগেটিভ প্রান্ত, যেটা আমরা আমাদের ডিভাইসে কানেক্ট করে থাকি এই প্রান্তগুলো। আচ্ছা, তাহলে এখন এই ড্রাই সেলের গঠন তো আমরা বুঝলাম। এখন ড্রাই সেলের বিক্রিয়াটা হবে। ড্রাই সেলে কি হবে? ড্রাই সেলের বিক্রিয়া হবে। তাহলে ড্রাই সেলে দেখো আমরা কি বলছিলাম, এটা যেহেতু একটা গ্যালভানিক কোষ, তাহলে গ্যালভানিক কোষের নেগেটিভ প্রান্তটা কি হয়? নেগেটিভ প্রান্তটা অ্যানোড হয় না? নেগেটিভ প্রান্তটা অ্যানোড হয় যেহেতু গ্যালভানিক কোষ, আর এই যে পজিটিভ প্রান্তটা ক্যাথোড হয়। তাহলে এই অ্যানোড এবং ক্যাথোডে কি কি ধরনের রাসায়নিক বিক্রিয়া ঘটবে সেটা আমাদের জানতে হবে। তার মানে দেখো অ্যানোডে জারণ বিক্রিয়া, অ্যানোডে কি? জারণ বিক্রিয়া। দেখো তাহলে অ্যানোডে যে জারণ বিক্রিয়াটা হবে, জারণ বিক্রিয়াটা কি হবে? জিঙ্ক, এই যে জিঙ্ক আছে পাত্রটা, এই জিঙ্ক হচ্ছে দুইটা ইলেকট্রন ত্যাগ করবে, দুইটা ইলেকট্রন ত্যাগ করে জিঙ্ক 2+ আয়নে পরিণত হবে। তাহলে অ্যানোডে এইভাবে করে জারণ বিক্রিয়াটা হয়। এখন ক্যাথোডে যে বিজারণ বিক্রিয়াটা আছে না, ক্যাথোডে বিজারণ বিক্রিয়াটা একটু জটিল, তোমরা বোঝার চেষ্টা করো, আমি বোঝাই, ইনশাল্লাহ সমস্যা থাকবে না। ক্যাথোডে বিজারণ বিক্রিয়াটা দেখাই। ক্যাথোডে বিজারণ বিক্রিয়া দেখো একটু ধাপে ধাপে বোঝানোর চেষ্টা করি। ক্যাথোডে বিজারণ বিক্রিয়া, তো ক্যাথোডে প্রথমত বিজারণ বিক্রিয়া এখানে যেটা ঘটে সেটা হলো কি, প্রথমে আমার যে অ্যামোনিয়াম আয়নটা আছে এখানে দেখো, এই যে NH4Cl না, NH4Cl কিভাবে ভাঙে? NH4Cl, তাহলে এখানে থেকে কি হয় দেখো, NH4 অ্যামোনিয়াম আয়ন প্লাস হচ্ছে ক্লোরাইড আয়ন। তাহলে এই যে অ্যামোনিয়াম আয়নটা যেটা আছে, এই অ্যামোনিয়াম আয়নটা দেখো কি করে, অ্যামোনিয়াম আয়নটা NH4+, এই অ্যামোনিয়াম আয়নটা হচ্ছে দুইটা ইলেকট্রন গ্রহণ করে। দেখো 2 দিয়ে আমি, আচ্ছা 2 পরে দিব না, এটা দুইটা ইলেকট্রন গ্রহণ করে। তাহলে অ্যামোনিয়াম আয়নটা যদি দুইটা ইলেকট্রন গ্রহণ করে, তাহলে দেখো, বা ইলেকট্রন যদি গ্রহণ করে তাহলে আলটিমেটলি কিসে পরিণত হয় বলো তো? অ্যামোনিয়ায় পরিণত হয়। অ্যামোনিয়ায় পরিণত হয় এবং এবং হাইড্রোজেন গ্যাস উৎপন্ন করে। তাহলে কি হচ্ছে দেখো, প্রথমত অ্যামোনিয়াম আয়নটা হচ্ছে কি করতেছে, ইলেকট্রন গ্রহণ করে কি হচ্ছে, অ্যামোনিয়া হচ্ছে এবং হাইড্রোজেন গ্যাস উৎপন্ন হচ্ছে। তাহলে আমরা এতটুকু বুঝতে পারলাম। এখন আমি দেখো এখানে যদি আমি 2 দিয়ে গুণ করি তাহলে এখানে 2 হয়, 2 হয়, 2 হয়, ঠিক আছে, 2 হয়। আর এটা হচ্ছে আমার হাইড্রোজেন গ্যাস, এটা তো দুইটাই আছে, ঠিক আছে। তাহলে এইভাবে করে আমার ক্যাথোডে বিজারণ বিক্রিয়া, এটা একটা ধাপ। তাহলে এই ধাপের পরে আমার কি ঘটনা ঘটে, এই যে তোমার হাইড্রোজেন গ্যাসটা যে উৎপন্ন হইলো না, এই উৎপন্ন হাইড্রোজেন গ্যাস, উৎপন্ন হাইড্রোজেন গ্যাস, আচ্ছা, উৎপন্ন হাইড্রোজেন গ্যাসটা কি হয়, উৎপন্ন হাইড্রোজেন গ্যাসটা কার্বন দণ্ডের গায়ে লেগে থাকে। কিসের গায়ে লেগে থাকে? কার্বন দণ্ডের গায়ে লেগে থাকে। এই যে কার্বন দণ্ডটা আছে, এই কার্বন দণ্ডের গায়ে লেগে থাকে। তাহলে কার্বন দণ্ডের গায়ে যদি লেগে থাকে তাহলে কি ঘটনা ঘটবে? কার্বন দণ্ডের গায়ে লেগে থাকার কারণে এখানে হচ্ছে কি হবে, অ্যামোনিয়াম আয়নকে আর দণ্ডের কাছে আসতে দিবে না। এই যে NH4+ যে অ্যামোনিয়াম আয়নটা আছে, এই আয়নকে আর দণ্ডের কাছে আসতে দিবে না। তাহলে কে আসবে? অ্যামোনিয়াম আয়নকে যদি আর দণ্ডের কাছে আসতে না দেয় তাহলে কে আসবে? তখন আসবে হচ্ছে কি, তখন আমার এখানে ব্যবহার করতে হবে MnO2, ম্যাঙ্গানিজ ডাইঅক্সাইড। এই ম্যাঙ্গানিজ ডাইঅক্সাইডটা কি করবে? ম্যাঙ্গানিজ ডাইঅক্সাইড ব্যবহার করবে, মানে ম্যাঙ্গানিজ ডাইঅক্সাইডটা কি করবে, আমার এই যে হাইড্রোজেন গ্যাস ছিল, এই H2 গ্যাসকে জারিত করে, H2 গ্যাসকে জারিত করে কিসে পরিণত করবে?
H2 গ্যাসকে জারিত করে পরিণত করবে হচ্ছে পানিতে, H2O তে পরিণত করবে। তাহলে আমার দেখো বিজারণ বিক্রিয়াটা কি ঘটতেছে, তাহলে আমি এখন হচ্ছে বিজারণ বিক্রিয়াটা ফাইনালি লিখতে যাচ্ছি। তাহলে দেখো বিজারণ বিক্রিয়াটা কি হচ্ছে, আমার এই যে 2NH4 প্লাস ছিল এবং এখানে ছিল হচ্ছে মাইনাস, সে কি করছিল প্রথমত, সরি মাইনাস কেন, এখানে বিজারণ বিক্রিয়া তাহলে প্লাস ছিল, তাহলে প্লাস দুইটা ইলেকট্রন, এবং এরপরে আমার কি ছিল বলো তো, এরপরে ছিল হচ্ছে দেখো আমি এই যে এখানে দুইটা ম্যাঙ্গানিজ ডাইঅক্সাইড ব্যবহার করলাম, আর কিছু কি যোগ করছিলাম ম্যাঙ্গানিজ ডাইঅক্সাইডে, আচ্ছা ম্যাঙ্গানিজ ডাইঅক্সাইড এবং এটার সাথে কি অ্যাড করছিলাম, আর কিছু না। তাহলে আমার এইখানে কি হয়েছিল দেখো, এখানে ছিল হচ্ছে 2NH3 প্লাস H2, হ্যাঁ প্লাস H2O। তাহলে এই হচ্ছে আমার জারণ, এই হলো আমার বিজারণ বিক্রিয়াটা। এটা আমার কি, এটা হচ্ছে আমার এই যে ক্যাথোডে, ক্যাথোডে বিজারণ বিক্রিয়া। তাহলে এখন আমি যদি আমার এই বিক্রিয়াটাকে সামগ্রিক কোষ বিক্রিয়া আকারে লিখি, দেখো সামগ্রিক কোষ বিক্রিয়া, তাহলে আমি কি করতে পারি বলো তো, সামগ্রিক কোষ বিক্রিয়াটা যদি লিখি তাহলে আমি কি করব, এখানে প্রথমত আমি অ্যাড করব হচ্ছে জিঙ্ক, এই যে জিঙ্ক প্লাস হচ্ছে 2NH4 প্লাস প্লাস হচ্ছে 2 ইলেকট্রন প্লাস 2MnO2 ম্যাঙ্গানিজ ডাইঅক্সাইড, এটাই তো। তাহলে আমার এই পাশে কি কি অ্যাড হয়েছে দেখো তো, আমার উৎপন্ন হয়েছিল 2 অণু অ্যামোনিয়া NH3 প্লাস H2 প্লাস কি হয়েছিল বলো তো, প্লাস H2O, প্লাস H2O। তাহলে এই হলো আমার সামগ্রিক কোষ বিক্রিয়া। তাহলে এখানে কি হলো বলো তো, এই অ্যানোড এবং ক্যাথোড প্রান্তের সাথে যদি তুমি কোনো কিছু একটা এখানে যদি কোনো একটা কিছু লাগাই দাও, মনে করো কোনো একটা কিছু আম, কোনো একটা কিছু যদি তুমি অ্যাড করো, এইখানে দেখো এই অ্যানোড আর ক্যাথোডের সাথে যদি তুমি যোগ করো, দেখো এই যে এইখান থেকে ধরো তুমি কিছু একটা নিলা, এইখান থেকে তার নিলা, এখান থেকে তার নিয়ে এখানে একটা বাল্ব লাগাই দিলা, এখানে একটা কি করলা বাল্ব লাগাই দিলা, তো এই বাল্বটা লাগাই দিলে দেখবা যে এখানে এই বাল্বটা তখন জ্বলতেছে, বুঝছো? তাহলে কি হইলো এখানে, এই যে ইলেকট্রনের প্রবাহটা সৃষ্টি হইলো, ইলেকট্রনের প্রবাহ সৃষ্টি হওয়ার ফলে আমার বাল্বটা জ্বললো। তাহলে ম্যাঙ্গানিজ ডাইঅক্সাইড, সরি এই যে ড্রাই সেলের আমরা কার্যক্রমটা দেখতে পারলাম, যে ড্রাই সেলের গঠন কীরকম, এর মধ্যে কি কি বিক্রিয়া ঘটে এবং বিক্রিয়াটা ঘটে কিভাবে ড্রাই সেলটা বিদ্যুৎ উৎপাদন করে। তাহলে আমাদের এই রসায়ন ও শক্তি অধ্যায়টার যদি আমি তিনটা পার্টে ভাগ করি, প্রথম হচ্ছে আমার ওই যে বন্ধন রিলেটেড ম্যাথগুলো, বন্ধন শক্তি নির্ণয়ের ম্যাথ। দ্বিতীয়ত আমার ছিল হচ্ছে কি বলতো, এই যে এই টপিকটা ছিল তড়িৎ রাসায়নিক কোষ, বিশ্লেষ্য কোষ, তারপর গ্যালভানিক কোষ, ড্যানিয়েল সেল, হ্যাঁ দেন হচ্ছে আমার ড্রাই সেল, এটা ছিল। তারপর আমাদের কিছু বিক্রিয়া আছে তাই না, ফিউশন বিক্রিয়া আর হচ্ছে কি ফিউশন বিক্রিয়া। আচ্ছা কি কি ছিল তোমাদের এখানে বিক্রিয়াটা, বিক্রিয়া ছিল হচ্ছে ফিউশন আর হচ্ছে ফিশন। তাহলে এই যে নিউক্লিয়ার ফিশন বিক্রিয়া, নিউক্লিয়ার ফিউশন বিক্রিয়া, তাহলে এটা ছিল একটা পার্ট। তাহলে এই তিনটা পার্টে যদি আমি ভাগ করি, আমি সেকেন্ড পার্টটা তোমাদের কমপ্লিট করে দিলাম, আর বাকি দুইটা টপিকেও আমি আলোচনা করব। তাহলে আমি আশা করতেছি তোমরা এটা বুঝতে পারছো, ভালো করে লেখাপড়া করো, তোমাদের জন্য অনেক অনেক শুভকামনা।